যদি পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় দেশগুলোর কথা বলা হয়, জাপান অবশ্যই তালিকার শীর্ষে থাকবে। কিন্তু এই শান্ত দেশে এমন এক অপরাধী গোষ্ঠী আছে যার নাম শুনলেই সাধারণ মানুষও ভয়ে কাঁপে। ইয়াকুজা। অনেকেই তাদের জাপানের মাফিয়া হিসেবে জানে। জুয়া, মাদক পাচার, চাঁদাবাজি, মানুষ পাচার, অস্ত্র তস্করি এবং কর্পোরেট ব্ল্যাকমেইল, প্রায় সব ধরনের অপরাধে এরা যুক্ত। রিওয়াতের আজকের এপিসোডে আমরা জানার চেষ্টা করব কিভাবে ইয়াকুজারা তাদের অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছে এবং কেন আজও জাপানি মানুষ এদের ভয় পায়। ইয়াকুজা নামটার পেছনের গল্পটা আসলে অনেক অদ্ভুত। অনেক আগে জাপানে একটি কার্ড গেম ছিল, উইচোকাবু। সেই খেলায় যদি কারো হাতে 8, 9 আর 3 এর কম্বিনেশন পড়তো, সেটা ধরা হতো সবচেয়ে বাজে হাত, আর সেটাই বলা হতো ইয়াকুজা। মানে মোটামুটি ফালতু বা অমূল্য। যারা এই হাত পেত তাদের ধরা হতো ভীষণ খারাপ ভাগ্যশালী। সময় যেতে যেতে সমাজের কিছু নিচু স্তরের মানুষ, যাদেরকে আগে থেকে অবহেলিত বা অবাঞ্ছিত মনে করা হতো, এই নামটাই নিজেদের পরিচয় হিসেবে নিতে শুরু করে। তারা নিজেদের ভাবত সমাজের হারানো কার্ড হিসেবে। আর এভাবেই 1700 সালে এরা এদো যুগে ইয়াকুজা গোষ্ঠী গড়ে ওঠে। শুরুতে মূলত 2 ধরনের গ্রুপ গড়ে উঠেছিল, টেকিয়া আর বাকুটো। টেকিয়ারা ছিল ছোট ব্যবসায়ী যারা মেলা বা বাজারে স্টল চালাতো আর অনেক সময় নকল বা কম মানের জিনিসও বিক্রি করত। বাকুটোরা ছিল জুয়ার সঙ্গে জড়িত। তারা এমন জায়গা তৈরি করত যেখানে মানুষ অনেক টাকা হারাতো। সময় গেলে এই 2 গ্রুপ আরও সুশৃঙ্খল হয়ে ওঠে। তারা ধীরে ধীরে একটা বড় অপরাধ চক্র তৈরি করে, যা পরে সবাই মিলে ইয়াকুজা নামে জানে। ইয়াকুজা চলতো পরিবারের বা সামরিক ইউনিটের মতো, যেখানে ছিল কঠোর নিয়ম আর ডিসিপ্লিন। গ্রুপের প্রধানকে বলা হতো ওয়াবান অর্থাৎ বাবা, আর তার অধীনস্থদেরকে বলা হতো কোবুন অর্থাৎ সন্তান। আনুগত্য ছিল সবচেয়ে বড় কথা। যারা নিয়ম ভাঙত তাদের শাস্তি ভয়ঙ্কর হতো। সবচেয়ে পরিচিত শাস্তি ছিল ইউবিস্তেন, ক্ষমা চাওয়ার জন্য আঙুল কেটে নেতার কাছে দেওয়া হতো। এই রীতি ইয়াকুজার ডিসিপ্লিনের এক চিহ্ন হয়ে ওঠে। ইয়াকুজার সদস্যদের চেনা যেত খুব সহজে। তাদের পুরো শরীরে ট্যাটু আর আলাদা ধরনের পোশাক থাকতো। এগুলো শুধু গর্বের চিহ্নই নয়, অন্যদের জন্য সতর্কবার্তা হিসেবেও কাজ করত। সময় যেতে যেতে ইয়াকুজা প্রায় সব ধরনের অপরাধে জড়িয়ে পড়ে। তারা ছিল নির্মম, শক্তিশালী আর ভয়ঙ্কর। শুধু ইয়াকুজা নামটাই শুনলে সাধারণ মানুষ কাঁপতে লাগতো, কারণ এরা যে কোনো ব্যবসায়ী বা সাধারণ মানুষকে শাস্তি দিতে পারত। তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল চাঁদাবাজি। যারা টাকা দিতে রাজি হতো না, তাদের দোকান ভাঙচুর করা হতো, সম্পদ নষ্ট করা হতো বা মারধরের শিকার হতে হতো। তারা মাদক ব্যবসায় অনেকে জড়িত ছিল, যেখানে তারা নেশাজনিত দ্রব্য বিক্রি করে প্রচুর টাকা উপার্জন করত। অস্ত্র চোরাচালানো তাদের বড় আয়ের উৎস ছিল। বন্দুক বা ছুরি গোপনভাবে বিক্রি হতো অপরাধীদের কাছে। তারা অবৈধ জুয়ার আসরও পরিচালনা করত, যা অনেকের জীবন নষ্ট করেছিল। অনেক ইয়াকুজা মানব পাচারেও জড়িত ছিল, মানুষকে ফাঁদে ফেলে বিদেশে বিক্রি করত। আর কর্পোরেট ব্ল্যাকমেইল, যা জাপানে সোকেয়া নামে পরিচিত, এটাও তাদের আরেক ভয়ঙ্কর কাজ। কোম্পানির গোপন তথ্য পেয়ে তারা হুমকি দিয়ে অনেক টাকা আদায় করত। এইসব ভয়ের ক্ষমতার কারণে সাধারণ মানুষ ইয়াকুজার কাছাকাছি যেতে সাহস পেত না। একবার কেউ এদের সঙ্গে জড়ালে বাইরে বের হওয়ার প্রায় অসম্ভব। যদিও ইয়াকুজা অনেক ভয়ঙ্কর হিসেবে পরিচিত, সাধারণ মানুষের চোখে তারা সব সময় খলনায়ক ছিল না। প্রাকৃতিক দুর্যোগে যেমন ভূমিকম্প বা সুনামি, এরা অনেক সময় ক্ষতিগ্রস্তদের সাহায্য করত, খাবার আর পানি পৌঁছে দিত, কখনো কখনো সরকারের থেকে দ্রুত। এই মুহূর্তগুলোতে কিছু মানুষ তাদের অপরাধী নয়, বরং রক্ষক হিসেবে দেখত। তবুও তাদের সম্পদ আর প্রভাব সব সময় অপরাধের উপরই ভিত্তি করেছিল। অবশেষে জাপান সরকার কঠোর পদক্ষেপ নেয় তাদের ক্ষমতা কমানোর জন্য। 1990-এর দশক থেকে করা এন্টি ইয়াকুজা আইন চালু হয়েছে। ব্যাংক আর কোম্পানি এদের সঙ্গে লেনদেন করতে চাইছে না, আর পুলিশ অভিযান অনেক গোষ্ঠীকে দুর্বল করেছে। কিছু গোষ্ঠী সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে, আর কিছু প্রকাশ্যে ঘোষণা করেছে যে তারা অপরাধ ছাড়ছে। তবে আজও ইয়াকুজা পুরোপুরি হারিয়ে যায়নি। কিছু শিল্প ও ব্যবসা এখনও এদের উপস্থিতি টের পাওয়া যায়, আর তারা ব্ল্যাকমেইল এবং অন্যান্য কর্পোরেট কৌশলে জড়িত থাকে। জাপানি সিনেমার টিভি নাটকে ইয়াকুজা আজও রহস্যময়, আইকনিক আর বড় বড় চরিত্র হিসেবে দেখানো হয়। মানুষ তাদের ভয় পায়, কিন্তু একই সাথে আকৃষ্টও হয়। তাদের নাম আজও আতঙ্ক আর রহস্যের প্রতীক। জাপানে তাদের প্রভাব এখনো শোনা যায়, যদিও সে অপরাধের সাম্রাজ্য ধীরে ধীরে কমে গেছে। ফর্মাল পোশাক, ট্যাটু আর জাপানের আন্ডারওয়ার্ল্ডের ছায়া তাদের সময় হয়তো শেষের পথে,
কিন্তু ইয়াকুজা কখনো পুরোপুরি হারায় না।